আচ্ছা ঠিক আছে, 42 মিনিট হয়ে গেছে। আচ্ছা দেখো, এবার আমরা করব হচ্ছে এইদিকে তো শেষ হয়ে গেল, এখন রচনা আছে 1 2, আর এইদিকে দেখি কি আছে আগে। এবি লেখার লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখান থেকে উদাহরণের ম্যাথটা আগে করাই দিই। হ্যাঁ, তারপর এখান থেকে সংক্ষিপ্ততে আর ম্যাথ নাই, আগে উদাহরণটা করাই দিই। দেখো উদাহরণে কি বলছে যে এবিসি ত্রিভুজের, আমি প্রশ্নটা লিখতেছি না, এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষ তিনটি, শীর্ষ বলতে কি একটা শীর্ষ, দুইটা শীর্ষ, তিনটে শীর্ষ, শীর্ষ তিনটির স্থানাঙ্ক দেওয়া আছে যথাক্রমে -2,5, আরেকটা আছে 1,1, আরেকটা হচ্ছে 5,2 স্থানাঙ্ক দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করো এবং এর সাহায্যে এ হতে বিসি রেখার উপর লম্বের পরিমাণ নির্ণয় করো। এ হতে এই যে বিসি রেখা, এই যে রেখার উপর যে লম্ব, এই লম্বটা দৈর্ঘ্য নির্ণয় করো। ধরলাম এটা এবিসি ডি, মানে এডি। আগে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তারপর কি বলছে এডি, এই যে লম্বটা, এই লম্বটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এটা হচ্ছে প্রশ্ন। তো উদাহরণ তোমরা 15 নাম্বার দেখবা, উদাহরণ 15তে দেখবা, বুঝছো? উদাহরণ 15তে দেখবা। আচ্ছা আচ্ছা দেখো, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে, ত্রিভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে যাও, মানে আমরা বিষম বাহু, আমরা বাহুবেদী ত্রিভুজ জানি কয় প্রকার, 3 প্রকার। তো তাদের জন্য ক্ষেত্রফল নির্ণয় কিন্তু আলাদা আলাদা সূত্র আছে। তো প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে কিন্তু বাহুর মান লাগে। এই যে এটা বাহু, এই বাহুগুলো মান লাগে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু বাহুর মান দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে, শীর্ষগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। তো শীর্ষগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকলে কি ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কোনো নাই? হ্যাঁ, অবশ্যই আছে। তোমরা যারা ক্লাস 9-10-এ সরলরেখার ম্যাথগুলো করছিলা, তখন কিন্তু আলাদা সূত্র দিয়ে করছিলা। এখন আমরা একদম ভিন্নধর্মী সূত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব। এখন বলবো যে ভিন্নধর্মী হয়ে কীরকম, তোমরা যারা নির্ণয় করছো প্রথম অধ্যায়ে ম্যাথমেটিক্স 1-এর, তো নির্ণয়ের যে পদ্ধতিটা আছে মান নির্ণয়ের, সেই নিয়মে আমরা একটা সূত্র দেব। সেই সূত্র দিয়ে আমরা খুব সহজে, যেহেতু আমরা নির্ণয় করে আসছি, নির্ণয় পারি, তো সেই সূত্র, সেটা দিয়ে আমরা কি করব, ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। হ্যাঁ, কারণ অনেকেই যারা জেনারেলে করছে আর কি, হায়ার ম্যাথ নিয়েছিল, কারণ অনেকেই বললো যে ভাই আমরা তো অন্য সূত্র করছি, এখন কেন এই সূত্র দিয়ে করব, অনেকে বলতে পারে। তো এই সূত্রটাই হচ্ছে কিন্তু মেন সূত্র। এখন তোমরা আগে কিন্তু নির্ণয় পাও নাই, ক্লাস 9-10-এ নির্ণয় ছিল না, কিন্তু এই কারণে তোমাদের আলাদা সূত্র দিয়ে করানো হয়েছিল। আচ্ছা দেখো, তো সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এর কি ভাইয়া? ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে দেখো, সূত্র হচ্ছে, নির্ণায়ক চিহ্ন দাও, x1 x2 x3 y1 y2 y3 y কি 3 1 1 1, শেষে কি 1 1 না। এখন জাস্ট এখানে মানগুলো বসাতে, মান বলতে কি ভাইয়া, এই যে x1 x2 x3 y1 y2 y3 যে দেওয়া আছে, এগুলো ধরো, এগুলোর মানগুলো বসা দিবা। তো এই যে বিন্দুটা আছে, এটাকে ধরি x1, এটাকে ধরি x2, এটাকে ধরি কি, এগুলো প্রথমের গুলো কি x এর ভ্যালু না, এগুলোকে x1 x2 x3 ধরে নিলাম। আচ্ছা, এটাকে ধরি y1, এটা কি y2, এটা কি ভাইয়া y3। তো এই মানগুলো জাস্ট এখানে বসায় দাও, আর শেষে তো অন আছে। তারপর নির্ণায়ক যেভাবে নির্ণয় করে সেভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলো। আচ্ছা, দেখি কয়জন বলতে, আমি তো এখন রেকর্ডেড করতেছি, দেখি কাটে গেল নাকি, আবার কাটে গেলে আবার ঝামেলা। প্রত্যেকবার আমি যেই দিনই লাভ প্ল্যান নিই, একটা না একটা ঝামেলা কিন্তু লেগেই থাকে আমাদের সাথে। তো আচ্ছা, তো সূত্রটা কি ঠিক আছে? আমার তো মনে হয় কনফিউশন লাগে। ও সরি, এই সূত্রটার সাথে মনে হয় একটা হাফ গুণ থাকবে না, হাফ ইন্টু এটা, হাফ, সূত্রটাতে একটা হাফ আছে, একটু লক্ষ্য করবা। অতি সংক্ষিপ্ত যারা করছো বলতে আমার পার্মানেন্ট ক্লাস যারা করছো বা লাইভ ক্লাস যারা করছো, তারা এগুলো কিন্তু আমি এগুলো আগেই করাই দিচ্ছি, বুঝছো? তো এখানে একটা জাস্ট হাফ গুণ থাকবে, ভালো করে লিখে দিই, 1/2। আচ্ছা, হাফ। এখন ক্যালকুলেশন করে ফেলো, হাফ থাকলো, হাফের জায়গায় থাকলো। দেখো x1 বলতে কি ভাইয়া -2, y1 বলতে কি, সরি x2 বলতে কি ভাইয়া 1, x3 বলতে কি ভাইয়া 5, y1 বলতে কি ভাইয়া 5, y2 বলতে কি ভাইয়া 1, y3 বলতে কি ভাইয়া 2, আর শেষে একটা করে কি আছে 1 আছে। আচ্ছা,
এখন হাফটা হাফ থাকলো, এখন কি করো ভাইয়া, ক্যালকুলেশন করো। প্রথমে -2 নাও। তো -2 নিলে এখানে একটু অন্য ব্র্যাকেট ক্লোজ করে দিই, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, -2 নিবা। -2 নিলে এটা বাদ, তাহলে এককে কত হবে 1, -2 একে কত হবে 2, এককে 1, তারপর এই যে 2 একে কত হবে 2, তারপর কি নাও -5। এখানে মাইনাস কেন নিলাম, কারণ এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে কি ভাইয়া প্লাস। আচ্ছা, তারপর এটা বাদ, তাহলে কি করবা, এককে 1 -5কে কত ভাইয়া 5। আচ্ছা, তারপর কি করবা ভাইয়া, তারপর হচ্ছে এটা নিবা, +1টাকে নিবা। +1টাকে নিলে এটা বাদ, তাহলে কত হবে 2 2, 5 5, 2 2, 5 কত ভাইয়া 5। তারপর একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও, হ্যাঁ। তো এখন এটাকে কি করবা, এটাকে কি ধীরে ধীরে কি ক্যালকুলেশন করবা, এগুলো কি ক্যালকুলেশন করবা, তাহলে তো অনেক সময় লাগবে পরীক্ষার খাতায়। এই ক্যালকুলেটর যাদের আছে একবারে করবা, বা যেই ক্যালকুলেটরে থাক সমস্যা নেই। ব্র্যাকেট ক্লোজ করো, ব্র্যাকেট ক্লোজ, তারপর কত আছে -2 ব্র্যাকেট, তারপর 1 2, 1 মাইনাস কত 2 ব্র্যাকেট, তারপর কত -5 ব্র্যাকেট, তারপর কত 1 -5 ব্র্যাকেট, তারপর কত +1, তারপর কত আছে ভাইয়া 2 - 5 মানে 3 ওখানে, হ্যাঁ। 3 ওকে 3। আচ্ছা যাই হোক, ব্র্যাকেট একবারে করি, 3 - 5 ব্র্যাকেট ক্লোজ, তারপর আরেকটা ব্র্যাকেট। তাহলে অ্যান্সার আসবে 19/2, 19/2। আচ্ছা, এটা হচ্ছে কি ভাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি ঠিক আছে, হ্যাঁ। 19/2 এত। তো ক্ষেত্রফলে একক কি বলো তো ভাইয়া, ক্ষেত্রফল বলতেই মনে রাখবা যে বর্গ একক। যেহেতু এখানে কোনো একক দেওয়া নেই, সেন্টিমিটার মিটার দেওয়া নেই, এই কারণে বর্গ একক হবে। যদি সেন্টিমিটার থাকতো বর্গ সেন্টিমিটার হতো, বর্গ মিটার হতো, এগুলো আর কি। আচ্ছা, এখানে আমাদের একটা অ্যান্সার কিন্তু হয়ে গেছে। এখন ভাইয়া আমাদের নির্ণয় করতে বলছে, যেহেতু কি এই যে এডির মানটা বার করতে বলছে, এডির মানটা কিভাবে বের করবো, এডির মান এডির মানও বার করতে পারবো আমরা যদি কোনোভাবে এই বিসি ভূমির মানটা বার করতে পারি, তাহলেই কিন্তু কি লাভ হতো। কেমনে ভাইয়া, ভূমির মানটার সাথে আবার কি সম্পর্ক, দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা জানি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ক্ষেত্রফল ইজুয়াল টু হাফ ইন্টু, ক্ষেত্রফল আছে এই যে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল ইজুয়াল টু হাফ ইন্টু ভূমি গুণন, এটা হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে সেখান থেকে তুমি উচ্চতা পাবা না, কিন্তু তোমাকে লাগবে ভূমির মানটা লাগবে। ভূমির মানটা কিভাবে বের করবে, ভূমি দেখো এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র তো সবাই জানো। তোমাদের যদি দূরত্ব বার করলেই তো হয়ে যাচ্ছে, তাহলে তুমি ভূমির মানটা পেয়ে যাচ্ছ। তো ফার্স্ট অফ অল কাজ কি তোমার, ফার্স্ট অফ অল কাজ হচ্ছে বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব বার করো, বি আর সি এর মান বার করো, ইকুয়াল টু √ মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী বিন্দুর স্থানাঙ্ক না, কিন্তু এর আগের ম্যাথে কিন্তু আমরা ওইটাই বার করেছিলাম, ওটা আলাদা সূত্র ছিল। তো এখানে মধ্যবর্তী দূরত্ব বার করার সূত্র হচ্ছে √ x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। আচ্ছা, তো এখানে একটু ক্যালকুলেশন করে দাও। তাহলে x1 বলতে কি, এটাকে x1 ধরো, মাইনাস x2 বলতে কি 5 হোল স্কয়ার প্লাস y1 বলতে কি 1 মাইনাস y2 বলতে কি 2, তারপরে হোল স্কয়ার। এখন ক্যালকুলেশন করো, তাহলে এখানে কত আসবে, মানে এখানে 4 আসতেছে, 4 কত হয় 16, মাইনাসের কোনো ভ্যালু থাকবে না, স্কয়ার যেহেতু আছে 16। আর এখানে কত আসবে, এখানে 5 আসতেছে, 5 2 2, এটা 2 না 2 হবে এখানে। তাহলে 1 থেকে 2 বাজে 1, তার মানে 1, 16 রাখে কত আসতেছে ভাইয়া, 16 রাখে আসতেছে √ 17। আচ্ছা, তাহলে তুমি √ 17 কার মান পাইলা, এই যে বি আর সি, মানে এই যে বি আর সি যে বাহুটা আছে তার দূরত্বটা পাইলা, হচ্ছে মধ্যবর্তী দূরত্ব পাইলা √ 17, √ কত ভাইয়া 17। কারণ ভূমির মান, এই দূরত্বটাই হচ্ছে তো ভূমি বিসি। তো আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা জানি, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। ক্ষেত্রফল পাইছি 19/2, এটা মনে রাখবা, হ্যাঁ। আচ্ছা, তো আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি বলো তো ভাইয়া, আমরা জানি ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ দেও এখানে একটা, ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি হাফ ইন্টু ভূমি বলতে কি ভাইয়া বিসি ইন্টু উচ্চতা বা লম্ব কোনটা ভাইয়া, এই ত্রিভুজের লম্ব হচ্ছে এ ডি। আচ্ছা,
তাহলে এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা যে তোমরা বাইর করলা কত বলো তো, 19/2 না? হ্যাঁ বলবো যে হ্যাঁ অবশ্যই 19/2 পাইছি। দেন এখানে হাফ ইন্টু বিসি, বিসির মান কত হইলে বলো তো, √17 না? 17 ইন্টু এডির মান কত, এডির মান জানো না, এডিটাকে রেখে দাও। তাহলে এডিটার মান বাইর করবা, বাকি অংশগুলো এইদিকে এডির সাথে গুণ অবস্থায় আছে, এদিকে আসে পার করে দাও, তাহলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ তাহলে এই যে 2 আর 2 কিন্তু এমনিতে বাদ যাচ্ছে, এই যে 2 আর 2 বাদ যাচ্ছে, এখানে থাকতেছে কত, এই √17টা এদিকে গুণ হচ্ছে, এদিকে এসে ভাগ হবে, একবারে করে দিছি। তোমরা ছোট বাচ্চা নেই, অনেক বড় হয়ে গেছো, 6 মাস পার হয়ে যাচ্ছে তোমাদের ডিপ্লোমাতে আসার। এটি হ্যাঁ এটা গুণ ছিল, ভাগ হয়েছে, আর 2টা কোথায় গেল, এই 2 আর এই 2 মিসেস 2টা কাটা গেছে। আচ্ছা এখন এডির মানটা তাহলে কত পেলা, এডির মানটা কি এটাই রাখবা, এডির মানটা একটু ক্যালকুলেশন করে দিবা না। এডি ইজ ইকুয়াল টু 19/√17, দেখো এইটা মান কি, ওটাই দেওয়া আছে, এটাই দেওয়া আছে। অতএব এডির মান হচ্ছে 19, আবার লিখি ওইটাই, এত একক। এটা হচ্ছে অ্যান্সার। ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক, আর বাহুগুলোর ক্ষেত্রে শুধু একক। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখছো এই দুটো হচ্ছে অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। তো রচনাতে আর তোমাদের কয়টা ম্যাথ আছে, 2টা ম্যাথ আছে, 2টা করলেই মোটামুটি অধ্যায়টা শেষ। এখন করতে করতে তো আমার অবস্থাও খুব খারাপ। ক্ষেত্রফল নির্ণয় করো, আর 2টা ম্যাথ আমি তোমাদের নেক্সট ক্লাসে করে দেবো। আজকে একদমই ভালো লাগতেছে না, তো আজকে সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে রচনাতে আরও 2টা ম্যাথ আছে। তো তোমরা যাদের হক বই তারা দেখবা হচ্ছে 30 নম্বরে। হ্যাঁ প্রথমে আমরা 30 নম্বরে ম্যাথটা করব, দেন আমরা 36 নম্বরে আরেকটা রচনাতে ম্যাথ আছে, সেই ম্যাথটা করব। তো এই 2টা ম্যাথ করলেই এই 13 অধ্যায়টা কমপ্লিট। হ্যাঁ তো দেখো 13 অধ্যায় মানে সরি 30 নম্বরে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আসলে কি ম্যাথ। আচ্ছা তো রচনা 30 নম্বর, হ্যাঁ 30। তো আমি প্রশ্নটা লিখে দিচ্ছি না, জাস্ট আমি এখানে বলতেছি, তোমরা একটু মিলাই নেবা। হ্যাঁ তো দেখো প্রশ্নতে দেওয়া আছে যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, একটা ত্রিভুজ এরকম একটা ম্যাথ একটু আগে আমরা করছি, ধরো এ বি সি একটা কি ভাইয়া ত্রিভুজ, তাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, 3টা স্থানাঙ্ক দেওয়া আছে। একটা হচ্ছে এই শীর্ষবিন্দুগুলো কোনগুলো বলো তো, এটা একটা, এটা একটা, 3টা শীর্ষবিন্দু। তো যাদের স্থানাঙ্কগুলো দেওয়া আছে 5 সরি তাদের স্থানাঙ্কগুলো দেওয়া আছে t+1, t+1 কমা হচ্ছে 1, হ্যাঁ একটা স্থানাঙ্ক, এবং আরেকটা স্থানাঙ্ক দেওয়া আছে 2t +1, 2t আরে বাবারে 2t+1 কমা 2t+1 কমা হচ্ছে 3। আচ্ছা তারপর কি দেওয়া আছে, তারপর আরেকটা স্থানাঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 2t+1, 3। এই যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে, তো বলছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে টি এর মান যদি 2 হয় এবং টি এর মান যদি হাফ হয়, -হাফ হয়, তাহলে ওই বিন্দুগুলো সমরেখ হবে আর কি, সমরেখ হবে। তো আমরা ওই কাজটা আমরা পরবর্তীতে আসতেছি। তো ফার্স্ট অফ অল আমরা আগে কী করবো, এই ত্রিভুজটার তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো সেখান থেকে আমরা আগে ফার্স্ট অফ অল ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে ফর্মুলাটা জানো, সেই ফর্মুলাটা জাস্ট অ্যাপ্লাই করবা, ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবা খুব সহজে। তো এবিসি ত্রিভুজের ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বলো তো ভাইয়া, হাফ ইন্টু কি x1 x2 x3 y1 y2 y3 1 1 1। এটা হচ্ছে কি ভাইয়া, যদি একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে 3টার, মানে স্থানাঙ্কর ক্ষেত্রে এই সূত্র। আর এমনি যদি বাহুর মান দেওয়া থাকে তাহলে তো আলাদা আলাদা সূত্র, এগুলো তোমরা 3rd সেমিস্টারে যখন উঠবে তখন পাবা, এখন অত কিছু মাথা ঢোকার দরকার নেই। দেখো জাস্ট এখানে সূত্র লিখে দিছি, যারা পার্ট 1 ক্লাস দেখছো আমি কিন্তু, বা যারা লাইভ ক্লাসগুলো দেখো আমাদের, সেখানে কিন্তু আমি এগুলো অতি সংযুক্ততেই করাই দিচ্ছি, এই ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করা আর কি, ছোটো ছোটো ম্যাথগুলো। হ্যাঁ এই সূত্র দিই। তো দেখো এখানে কি আছে, হাফটা থাকলো ইন্টু, দেখো x1 বলতে কি, x1 সাপোজ আমি এটাকে x1 ধরি, এটাকে x2, এটাকে কি ধরি x3,
আচ্ছা, তো x1 বলতে কি ভাইয়া? x1 বলতে হচ্ছে t প্লাস ওয়ান। x1 বলতে কি ভাইয়া? t প্লাস ওয়ান। হ্যাঁ, তারপর x2 বলতে কি ভাইয়া? 2t প্লাস ওয়ান, 2t প্লাস ওয়ান। x3 বলতে কি ভাইয়া? 2t প্লাস ওয়ান। কি 2t প্লাস ওয়ান, এখানেও 2t প্লাস ওয়ান, এখানেও কি 2t প্লাস ওয়ান? দেখি আগে, ভুল ভালো হলে কিন্তু সমস্যা। 2t প্লাস ওয়ান, 2t প্লাস টু, দেখছো এখানে হবে 2, এখানে হবে 2। তাহলে x3 বলতে কি ভাইয়া? 2t প্লাস টু। আচ্ছা, তাহলে y1 বলতে কি ভাইয়া? y1 বলতে হচ্ছে 1, এখানে y1 বলতে হচ্ছে 3, আর এখানে y1 বলতে হচ্ছে 3। আদৌ কি 3? দেখি, আমি প্রশ্ন উঠাইতে বারবার ভুল করি, দেখছো, মানে 2t হবে, 3 না, ওখানে হবে 2t, এখানে হবে 2t শেষে 2t। তাহলে y এটা হচ্ছে কি ভাইয়া? y3। তাহলে y3 বলতে কি ভাইয়া? y3 বলতে হচ্ছে 2t। দেখছো, একটু আগেই আমি ম্যাথটা মানে করতে করতে একটু ঝামেলা হইতো, কারণ আমরা প্রশ্নটা উঠাইতে আমি ভুল করছি। আর শেষে কি আছে? একটা করে 1 1 1। এখন এটা কি নির্ণায়ক তৈরি হলো না? এক অধ্যায়ে আমরা এগুলো ম্যাথ কিন্তু করছি, এগুলো পারো নির্ণয় করতে। কীভাবে নির্ণয় করবো দেখো, তুমি চাইলে প্রথম উপাদানটাকে নিয়ে এটা বাদ এগুলোকে আড়াআড়ি গুণ করে নির্ণয় করতে পারবা, এটা সবাই জানে। তো আরও আমরা কিছু শর্টকাট নিয়ম শিখেছিলাম, সেটা হচ্ছে যদি কোনো সারি সংখ্যা কলম সংখ্যা যোগ বিয়োগ করে 0 আনতে পারি, তাহলে আমাদের নির্ণয়টা খুব ছোট হয়ে যায়, খুব সহজে করা যায়। হ্যাঁ, যোগ বিয়োগ আকারে কি করব? কোনো উপাদানকে 0 করার ট্রাই করব। কিভাবে দেখো, আমি যদি এই যে 1 নম্বর সারিটা 2 নম্বর সারিতে বিয়োগ করে দিই, এখানে 1 আর 1 বিয়োগ করলে 0 হবে না? আবার 2 নম্বর সারিটা 3 নম্বর সারিতে যদি বিয়োগ করে দিই, তাহলে কি হবে বলো তো? বলবো যে ভাইয়া এটা এখানে বিয়োগ করে দিলে এটাও 0 হয়ে যাবে, তো এইটার এটা 0 হয়ে যাবে, তখন একটা উপাদান থাকবে, একটা উপাদানকে নির্ণয় করবো। এগুলো খুব সহজ হয়ে যাচ্ছে। তো সেই কাজটাই করো। কি কাজ করবো ভাইয়া? এই যে 1 নম্বর সারিটা 2 নম্বর সারিতে বিয়োগ করে দিবা, তাহলে বিয়োগ করে দাও। তাহলে 1 নম্বর সারিটা তো আর আমি উপরে কোনো সারি নাই যে আমি 1 নম্বর সারিটাতে বিয়োগ করবো, আমি যেহেতু 2 নম্বর সারিতে কাজ করতেছি, তার মানে 1 নম্বর সারিটা ঠিক থাকবে। দেখো আজকে এমন অবস্থা হয়েছে যে কলমের কালি নেই। t প্লাস ওয়ান 1 1, এটা ঠিক থাকলো। এখানে একটু বড় করে দিই জায়গাটা, কারণ জায়গা হবে না এখানে। আচ্ছা, এই 2 নম্বর সারিতে 1 নম্বর সারিতে বিয়োগ করে দেব, তার মানে এখানে যদি বিয়োগ করি, যেমন এই যে 2t প্লাস ওয়ান, এই যে t প্লাস ওয়ানটা যদি এখানে আমি বিয়োগ করে দিই, একটু লাইনটা বড় হয় তো আমি আলাদা হয়ে এখানে করে নিই। t প্লাসটা কি হয়ে যাবে? -1। তাহলে দেখো প্লাস মাইনাস কাটা, দুইটা টি থেকে একটা টি বাদ দিলে কয়টা টি থাকবে? একটা টি না? তাহলে আমি দেখলাম যে এইটা আর এইটা বিয়োগ যদি করি, তাহলে পাবো একটা টি, একবারে করাই দিলাম। হ্যাঁ, এখানে বড় হয়ে যাচ্ছে। 1টা যদি 3-র সাথে বিয়োগ করি, এখানে কি পাবো বলো তো ভাইয়া? 2 পাবো। এই 1টা যদি 1-এর সাথে বিয়োগ করি, এখানে পাবো 0। আবার দেখো এই অংশটা এবার এর সাথে বিয়োগ করব, তাহলে এই অংশটা যদি এর সাথে বিয়োগ করো, তাহলে কি হবে? 2t প্লাস 2 মাইনাস 2t, মাইনাসটা কি হয়ে যাবে? সরি, প্লাসটা কি হয়ে যাবে? -1। তাহলে দেখো যে এবার কী কী কাটা যাচ্ছে, এই 2t প্লাস মাইনাসে কাটা, 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। তার মানে এখানে কত হবে? 1। হ্যাঁ, আচ্ছা দেখো, তারপরে এবার কি করবো? 3 থেকে 2t যদি বাদ দাও, তাহলে কী হবে? 2t মাইনাস কী হবে? 3 হবে। আচ্ছা, তারপর 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। 1 থেকে 1 বাদ দিলে হবে 0, আর তো কোনো কাজ নাই। আচ্ছা, তো এখানে আমরা মূলত করলামটা কি বলতো? যেখানে যেটা করছি, আমরা 2 নম্বর সারিতে কাজ করছি। রো 2তে আমরা কি করছি ভাইয়া? রো 2 বিয়োগ রো 3, এবং 3 নম্বর সারিতে আমরা কাজ করছি রো 3 বিয়োগ কি? রো 2। দেখছো, এই 3 নম্বরে কাজ করছি কোনটা? এইটা আনে এখানে বিয়োগ করছি, এইটা আনে এখানে বিয়োগ করছি, ওই জিনিসটা ওখানে আমি লিখে ফেললাম। আচ্ছা দেখো, এখন আমরা এগুলো একটু মিশাই দিই, পরবর্তী ম্যাথে চলে যাবো, পরবর্তী অংশে চলে যাবো। দেখো আচ্ছা, তো এখানে একটু লক্ষ্য করে, এই দুটো 0 হয়ে গেছে, এগুলোকে ক্যালকুলেশন করেও কোনো লাভ নেই, কারণ 0 গুণ 0ই হবে। তাহলে 1টা কি নাও, যদি এখানে কিন্তু একটা হাফ গুণ ছিল, হাফটা কি লিখছি আমি বলো তো? মনে হয় না তো, আমি হাফ লিখছিলাম। হ্যাঁ, তো এখানে কি আছে? একটা সূত্রে একটা হাফ কিন্তু আছেই। হ্যাঁ, ইনটু, তো এখন তুমি এখান থেকে এই যে 1টাকে যদি নাও, তাহলে কি কি থাকবে? এই 1টা এই সারিতে আছে, এই কলামে আছে, এগুলো বাদ যাবে, তাহলে এই 4টা হবে। তাহলে t আছে, 2 আছে, 1 আছে, 2t মাইনাস কি আছে ভাইয়া? 3 আছে। আচ্ছা, তো এবার কি করবা? এবার একটু লক্ষ্য করো, হাফ ইনটু, দেখো এই যে 1টা যদি হাফের সাথে গুণ করো, হাফেই কিন্তু হবে। হ্যাঁ, তাহলে এবার কি করবা? এগুলোকে আড়াআড়ি গুণ করে দাও, তাহলে t
টি দিয়ে যদি এইটাকে গুণ করো তাহলে কি পাবা, 2t² পাবা। হ্যাঁ, তারপর কি পাবা, টি দিয়ে যদি -3কে গুণ করো মাইনাস কি পাবা, 3t পাবা। আচ্ছা, তারপর একটা সূত্রে কি আজ গুণে যদি মাইনাস, এই 2 দিয়ে যদি 1কে গুণ করো 2 কে কত পাবা, 2 পাবা। আচ্ছা, এবার একটু ক্যালকুলেশন করো। হাফ, এখানে ক্যালকুলেশন আর কিছু যায় না মনে হয়। তো এটা হচ্ছে এখানকার ক্ষেত্রফল। দেখি ক্ষেত্রফলটা ঠিক আছে কিনা, ক্ষেত্রফলটা আগে চেক করে নিই, পরে ভেজাল হতে পারে। 2t² 3t -2, দেখছো একদম মিলে গেছে। আর এখানে একটা হাফ তো আছেই নাকি, নাকি হাফটা আবার চলে গেছে, হাফ আছে, হাফ কিন্তু সূত্রে হাফ আছেই। তো একটা অ্যান্সার পাইলাম। তো এবার আমাদের বার করতে বলছে যে সমরেখ হবে কিনা, রেখাগুলো কি হবে, সমরেখ হবে কিনা। সমরেখ তখনই হবে, মানে দুইটা শর্ত দেওয়া আছে, টি এর ভ্যালু যদি 2 হয় এবং টি এর ভ্যালু যদি -1/2 হয়, তাহলে এটা সমরেখ হবে কিনা। এই যে রেখাগুলো আছে সমরেখ হবে কিনা, ওই বিন্দুগুলো সমরেখ, এখানে যে বিন্দুগুলো আছে বিন্দুগুলো, রেখা না, রেখা বলছে না সরি, বিন্দুগুলো সমরেখ হবে কিনা। তো সমরেখ হওয়ার কিন্তু একটা শর্ত আছে, কি শর্ত ভাইয়া, যদি ক্ষেত্রফল 0 হয় তাহলে বিন্দুগুলো সমরেখ। ক্ষেত্রফল 0, যদি ক্ষেত্রফলে 0 হয়, একটা ত্রিভুজের ক্ষেত্রফল 0, তার মানে ওখানে কোনো ত্রিভুজ আছে, ওখানে কোনো বিন্দু আছে। যদি কোনো ত্রিভুজই না থাকে তাহলে বিন্দু থাকবে, আমাকে বলো। যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল 0, মানে ওখানে কোনো ত্রিভুজই নাই, তাহলে ত্রিভুজ না থাকলে বিন্দু থাকবে, বিন্দুগুলো সমরেখ হবে। তো এক শর্তগুলো কি কি এখানে দিচ্ছে, টি এর ভ্যালু যদি 2 হয় তাহলে দেখতে হবে যে 2 বসাই দিয়ে এই ক্ষেত্রফলে টি এর ভ্যালু 2 বসাই দিয়ে ক্ষেত্রফলটা আমাদের 0 আসে কিনা, এবং -1/2 বসাই আমাদের 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে আমরা বলতে পারবো যে কি, টি এর ভ্যালু 2 এবং টি এর ভ্যালু -1/2 হলে বিন্দুগুলো কি হবে, সমরেখ হবে। আচ্ছা, তো এগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা আছে আমাদের হ্যান্ড নোটসে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিবা। দেখো ফার্স্ট অফ অল আমরা যদি বসাই, যদি টি এর ভ্যালু কি বসাবে, টি এর ভ্যালু ফার্স্ট হবে কি বসাবো, 2 বসাবো। 2 বসালে ক্ষেত্রফল কত হবে, দেখো তো, ক্ষেত্রফল হবে, দেখো ক্ষেত্রফল হাফ ইন্টু 2, টি এর ভ্যালু কত নিচ্ছ 2, t² মানে কি 2 এর উপর স্কোয়ার -3t, টি বলতে কি ভাইয়া 2 নিছো -2। তো এটাকে ক্যালকুলেশন করলে তোমাদের আসবে 0। বলবো যে ভাইয়া কেমনে 0 আসলো, দেখো হাফ ইন্টু, এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 ব্র্যাকেট ক্লোজ 8, 3 দুগুণ 6 মাইনাস কত 6, 3 দুগুণ 6 মাইনাস কত 2, মাইনাস হচ্ছে 2 ব্র্যাকেট ক্লোজ কত 0। দেখছো, তাহলে বিন্দুটি কি হবে, যদি টি এর ভ্যালু 2 হয় তাহলে বিন্দুটি কি হবে, সমরেখ হবে। এবার আসো, যদি টি এর ভ্যালু আমরা কি বসাই, -1/2 বসাই, দেখি আসে কিনা, সমরেখ হয় কিনা। -1/2, টি এর ভ্যালু কত -1/2, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে, একবারে করে দিই, হ্যাঁ, ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 2, টি এর ভ্যালু কত -1/2, তারপর স্কোয়ার -3, টি এর ভ্যালু কত মাইনাস কি হাফ, -2 ব্র্যাকেট ক্লোজ করে দাও। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করে দাও, 0 আসবে। 0 আসে কিনা দেখি, 0ই আসে। হাফ ইন্টু ব্র্যাকেট ক্লোজ 2 ইন্টু ব্র্যাকেট ক্লোজ -1/2 ব্র্যাকেট ক্লোজ, তারপরে আছে স্কোয়ার দিয়ে দাও, তারপর কি আছে -3, তারপর কি আছে ব্র্যাকেট ক্লোজ, একদম বিস্তারিত করে দিচ্ছি বুঝছো, -1/2 ব্র্যাকেট ক্লোজ -2 ব্র্যাকেট ক্লোজ 0। দেখছো কত হচ্ছে ভাইয়া 0, বা এগুলো শর্টকাট করে ভাঙাই করবা 0 আসবে। তো এই যে টি এর যে শর্তগুলো দেওয়া আছে, টি এর যে মানগুলো দেওয়া ছিল, মানগুলো বসাই দিয়ে আমাদের ক্ষেত্রফল আসতেছে 0, তার মানে বিন্দুগুলো কি হবে, সমরেখ। আশা করি সবার মাঝে ক্লিয়ার। এই ম্যাথটা তোমাদের 8 মার্কের জন্য আসে। আচ্ছা, আর কিছু আছে দেখি অ্যান্সার, তো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তো আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে আমি দেখি সব কিছু ঠিকঠাক আছে না, ঠিক আছে। আচ্ছা দেখো, আরেকটা ম্যাথ করাই দিলে শেষ, 36 নম্বর, এটা একটু মিশাই দিই। 36 নম্বর আমরা 30 করে ফেলছি, এইটা ম্যাথ করলেই শেষ, এই অধ্যায়টাকে আল্লাহ হাফেজ জানাবো। 36 নম্বর, যদি, হ্যাঁ এরকম ম্যাথ করলাম না একটু আগে, ও একটি রম্বস দেখতে কি ভাইয়া, আগে রম্বসটাকে অঙ্কন করে ফেলি। রম্বসের 4টা বাহুই কিন্তু সমান হয় বুঝছো,
রম্বসের চারটা বাহু কিন্তু সমান হবে, কর্ণগুলো কিন্তু আর সমান নয়, এটা মাথায় রেখো। কর্ণগুলো কি সমান হবে? না, কখনোই কর্ণ সমান হবে না রম্বসের। চারটা বাহু কিন্তু সমান। ধরো এ বি সি ডি, এটা কি রম্বস। তো এই রম্বসের তিনটা তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে। শীর্ষ বলতে কি এগুলো কি শীর্ষ বোঝায়। তো কি কি শীর্ষ? এ শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে 2,5, বি শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে 5,4 এবং ডি শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে 3,2। এগুলো মিলাই নেবা। হ্যাঁ, তাহলে এ বি সি ডি রম্বসের শীর্ষবিন্দু হয়, তাহলে চতুর্থ শীর্ষবিন্দুটি সি এর স্থানাঙ্ক এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো। সি এর স্থানাঙ্ক আমরা ধরে নিই x, y, x আর y এর ভ্যালু বের করব, দেন এর ক্ষেত্রফল নির্ণয় করব। এখন রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি ভাইয়া? আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই যে দুটো কর্ণ দেখতেছো এসি এবং বিডি, এই দুটার গুণফল হাফ ইন্টু ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমরা কর্ণগুলোকে ডি দ্বারা প্রকাশ করি, D1 ইন্টু কি ভাইয়া? D2। একটা আছে D1, একটা আছে D2। আচ্ছা যাই হোক, ক্ষেত্রফলটা পরে, আগে আমাদের তো এইটা আগে বার করতে হবে নাকি? এটা ছাড়া কেমনে পাবো বলো? তাহলে ওইটাকে বার করে ফেলি। ক্ষেত্রফল পরে, আগে আমাদের এই যে সি বিন্দুর স্থানাঙ্কটা বার করতে বলছে, এটা বার করি। তো সি বিন্দুর স্থানাঙ্ক বার করানো কিন্তু খুবই সহজ। এর আগে 2-3টা ম্যাথ আগে আমরা একটা ম্যাথ করেছিলাম সংক্ষিপ্ততে, যে এখানে যে কর্ণগুলো দেখতেছো, এই যে এসি কর্ণ, এই কর্ণের মধ্যবিন্দু এবং এই আরেকটা যে কর্ণ আছে বিডি, তার মধ্যবিন্দুটা কিন্তু এক জায়গায় কিন্তু আছে। তার মানে আমরা বলতে পারি যে এই যে কর্ণটা দেখতেছো এসি কর্ণ, এই এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান। তো এসি কর্ণের মধ্যবিন্দু বা এসি রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বাইর করার সূত্র কি বলতো? এসি যে রেখাটা আছে, এই এসি রেখার মধ্যবিন্দু আমরা আগে লিখে ফেলি। এসি রেখার একদম শর্টকাট করে লিখতেছি, এসি রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কি হবে? বিসি রেখার মধ্যবিন্দু, বিসি রেখার কি হবে? বিডি রেখার কি ভাইয়া? মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আর লিখলাম না ভাই, আর ভালো লাগতেছে না আমাকে। তো দেখো, মধ্যবিন্দু দুইটা কর্ণেরই মধ্যবিন্দু কিন্তু এক জায়গায় আছে। তার মানে কি হবে? এসি রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু কি হবে? বিডি রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এসি রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র কি বলো? বলবো যে ভাইয়া সূত্র হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড 2 কমা y1 প্লাস y2 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু বিডি রেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার সূত্র কি? সূত্র হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড 2 কমা y1 প্লাস y2, ওটাই y2 ডিভাইডেড কত ভাইয়া? 2। আচ্ছা, এখন জাস্ট মানগুলো বসাবো। এসি রেখা, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। বিডি রেখার, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, বিডি রেখার যে মধ্যবিন্দু স্থানাঙ্কটা তার এক্স এর ভ্যালু, তার হচ্ছে ওয়াই এর। আচ্ছা দেখো, তো এখন কথা হচ্ছে ভাইয়া যে এসি রেখার এটাকে আপনি ধরেন এক্স, এটাকে ধরেন এটাকে ধরেন x1, এটাকে ধরেন কি x2, বা এটাকে ধরেন x1, এটা কি x2 ধরেন। হ্যাঁ, তাহলে x1 কি বলো তো ভাইয়া? 2 মাইনাস x2 বলতে কি x ডিভাইডেড 2, ডিভাইডেড কত ভাইয়া? 2 কমা y1 বলতে কি ভাইয়া? 5 প্লাস, এখানে প্লাস হবে, y2 বলতে কি ভাইয়া? y ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে বিডি রেখা, বিডি রেখার এটাকে ধরো x1, এটাকে ধরো কি x2। আচ্ছা, তাহলে x1 বলতে কি ভাইয়া? x1 বলতে এখানে কত? 5 কমা x2 বলতে কি ভাইয়া? 3, 5 কমা না, 5 প্লাস 3 ডিভাইডেড 2 কমা y1 বলতে কি ভাইয়া? 4 প্লাস y2 বলতে কি ভাইয়া? 2 ডিভাইডেড কত? 2। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো তো, আমি বললাম না যে এসি রেখার এইটা হচ্ছে এক্স এর ভ্যালু আর বিডি রেখার এইটা হচ্ছে এক্স এর ভ্যালু। তো স্থানাঙ্ক যেহেতু একটা বিন্দুরই স্থানাঙ্ক তুমি দুইটা বার করতেছো, ধরো এসি রেখার স্থানাঙ্ক বার করবা কি? এক্স কমা ওয়াই, এবং বিডি রেখার স্থানাঙ্ক বার করবা এক্স কমা ওয়াই। তাহলে এই এক্স আর এই এক্স সমান হবে না? হ্যাঁ, বলবো যে অবশ্যই সমান হবে। তাহলে আমরা এখানে একটু আলাদা করে লিখি এক্সগুলোকে। যেমন এক্স, এইদিকে এক্স বলতে কি বলো তো ভাইয়া? 2 প্লাস এক্স ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু
এই দিকের এক্স বলতে কি, এই যে এটাকে লিখে ফেলো 5 প্লাস, তো একবারে লিখে দিই 5 আর 3 কত হয় 8 ডিভাইডেড 2। এটা লিখলাম শুধু এক্স এর মানগুলোকে। তাহলে এই যে ওয়াই এর মানগুলো হলো এইটা আর এইটা, তাহলে ওয়াই গুলোকে এক জায়গায় লেখো 5 প্লাস ওয়াই ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু, এই যে সমান, আর এদিকে ওয়াই ভ্যালু কত 4 আর 2 হচ্ছে 6 ডিভাইডেড কত 2। আচ্ছা, তাহলে এই যে 2 কাটা, তাহলে এক্স এর মান কত পাবো বলো তো? এই 2টার থেকে এদিকে পার করে দাও, প্লাস আছে এদিকে -2 হবে, তাহলে এক্স এর মান কত পেলো 6, আর এদিকেও 2 কাটা, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 5টা এদিকে প্লাস আছে এদিকে পার করে দাও, কত হবে 1। ওয়াইয়ের ভ্যালু কত ভাইয়া 1, তাহলে এক্স এর ভ্যালু পেলো 1, ওয়াইয়ের ভ্যালু পেলো, এক্স এর ভ্যালু পেলো 6, ওয়াইয়ের ভ্যালু পেলো 1। তো তোমাদের এই যে চতুর্থ যে শীর্ষবিন্দুটা ছিল বা সি যে শীর্ষবিন্দুটা ছিল যার স্থানাঙ্ক বিন্দু দেওয়া ছিল না, তো আমরা ধরে নিয়েছিলাম কি এক্স কমা ওয়াই। তো এক্স এর ভ্যালু পাইছো কত 6, এক্স এর ভ্যালু পাইছো 6 কমা ওয়াইয়ের ভ্যালু পাইছো কত 1। তো তোমাদের নির্ণয় করতে বলছিল যে সি যে শীর্ষবিন্দুটা আছে সেটার স্থানাঙ্ক বের করো। তো অতএব আমরা লিখে দেব সি 6 কমা কত 1, এই যে শীর্ষবিন্দুটা আছে তার স্থানাঙ্ক হচ্ছে 6 কমা 1, এটা একটা অ্যান্সার। তো এখানে কিন্তু আরো কিছু অ্যান্সার চাইছে, সেটা কি বলতো, 2টা বাজে প্রায় 2টা, ঘুমিয়ে অবস্থা খারাপ, আমার শরীরটা একদম ক্লান্ত, কোনো এনার্জি নেই। হ্যাঁ, তো আমাদের আরো যে প্রশ্ন হলো সেটা চাইছে কি বলো, সেটা চাইছে হচ্ছে কথাই বেরোচ্ছে না, কি চাইছে রে, বই আর দেখবো না, বই ছাড়াই ম্যাথ করো। এখানে তোমাদের চাইছে যে রম্বসটার ক্ষেত্রফল বার করো। তো বলো তো রম্বসের ক্ষেত্রফল বার করার সূত্র কি, এগুলো একটু মিশাই দিই। রম্বসের ক্ষেত্রফল বার করার সূত্র কি, বলবো যে ভাইয়া রম্বসটা হচ্ছে এ বি সি ডি, এই রম্বসের ক্ষেত্রফল, এগুলো লিখতেছি না বাংলা কথা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল d1 d2। তো বলবো যে ভাইয়া হাফ তো বুঝলাম, ভালো কথা, d1 বলতে কি, ধরো এই যে এসি যে কর্ণটা আছে এটাকে ধরলাম d1, আর বিডি যে কর্ণটা আছে এইটাকে ধরলাম d2, কর্ণদ্বয়ের গুণফল। তো বলবো যে ভাই আমরা তো d1 d2 মান জানি না, তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবো? তো মান জানো না বলতে তোমরা মান বার করতে পারবা, কারণ এই যে ডি যে রেখাটা দেখতেছো বা ডি যে কর্ণটা দেখতেছো, এই কর্ণটা হচ্ছে কি এসি রেখা। এসি রেখার 2টা প্রান্তদ্বয়ের কিন্তু স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে কি সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। সি বিন্দুর স্থানাঙ্ক যদিও দেওয়া ছিল না, আমরা কিন্তু বার করে ফেলছি 6,1। তো এখন একটা রেখার 2টা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী দূরত্বটা বা এই রেখার যে দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা আমরা কি বার করতে পারি না? বলা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারি, কেন পারি না? তো দেখো বার করার সূত্র কি, এসি রেখার মধ্যবর্তী দূরত্ব বার করার সূত্র হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। লাইভটা আগে দেখি ঠিক আছে কিনা, আবার ফির কাটে গেলে ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এসি বলতে কি ভাই, এসি বলতে তো তুমি ডি ধরে নিছো না, তাহলে d1, তাহলে এখানে মানগুলো বসা দাও। x1 বলতে কি ভাইয়া, x1 বলতে হচ্ছে 2 মাইনাস x2 বলতে কি ওই যে 6, এখানে কিন্তু x2 বলতে x1 এই xটা ছিল, তো আমরা কিন্তু এগুলো মানগুলো বাইর করে ফেলছি। তার মানে কি হবে বলো তো, তার মানে 6 হবে, 6 তারপর হোল স্কোয়ার প্লাস y1 বলতে কি ভাইয়া 5। এখন অনেকে বলো যে ভাইয়া আমরা এইটাকে x1 ধরি, সমস্যা নেই ধরতে পারবো। তারপর y2 বলতে কি ভাইয়া 1, তারপর হোল স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করো, d1 ইজ ইকুয়াল টু আমরা পাবো, একবারে করে দিই, এখানে আসতেছে 6 থেকে 2 বাদ দিলে আসতেছে কত -4, -4 এর উপর স্কোয়ার করলে, স্কোয়ার যেহেতু আছে মাইনাস মাইনাস ঝামেলাটা একদম চলে যাবে, সমস্যা নেই, প্লাস মাইনাস কি থাকে থাক, সমস্যা নেই, যেহেতু স্কোয়ার আছে উপরে। তার মানে এখানে আসছে কত 4 এর উপর স্কোয়ার করলে কত হয় 16, প্লাস এখানে 5 থেকে এক বদল হচ্ছে 4 কত হয় ভাইয়া 16। তার মানে এখানে d1 ইজ ইকুয়াল টু কত পেলো বলো তো, √16 32। তো d1 এর মান কত পাইছো √32, এখানে বসায় দাও, হাফ ইন্টু d1 হচ্ছে √3 32 ইন্টু, এবার d2 লাগবে, d2 বলতে কি ভাইয়া, d2 বলতে হচ্ছে এই যে d2, এই যে কর্ণটা বিডি, তো বিডি এখানে লিখে দাও, বিডির মধ্যবর্তী দূরত্ব বের করো বিডি। তো বিডি হচ্ছে d2 ইজ ইকুয়াল টু x1 বলতে কি ভাইয়া, এটাকে x1 ধরো 5 মাইনাস x2 বলতে কি ভাইয়া 3, তো এখানে 3 দাও,
তুমি চাইলে এটাকে এক্সপান্ড ধরতে পারতো, সমস্যা নেই। প্লাস y1 বলতে কি ভাইয়া 4 মাইনাস y2 বলতে কি ভাইয়া 2, তারপরে হোল স্কোয়ার। তো এটাকে একটু ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে তোমরা পাবা হচ্ছে 5 আর 3 8, 8 আর এখানে আসতেছে কত, সরি 5 থেকে 3 বাদ দিলে কত আসতেছে 2, 2 এর উপর স্কোয়ার মানে কত 4, প্লাস 4 থেকে 2 বাদ দিলে কত, 4 থেকে 2 বাদ দিলে বলবো যে ভাইয়া 2, 2 এর উপর স্কোয়ার মানে কত 4। তার মানে এখানে কত পেলা দেখো তো, d2 এর মান পেলা 8। তো এখন তুমি এই যে d2 এর মানটা এখানে আগে আমি বসাই রাখছি, দেখো d2 এর মানটা এখানে বসাই দাও, কত ভাইয়া d2 এর মান হচ্ছে √8। তো এখন এটাকে ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রফল। তো এটাকে ক্যালকুলেশন করবে কীভাবে দেখো, তো এটাকে ক্যালকুলেশন করলে তোমাদের আসে 8, এখানে বসা দাও 8 এত। তো ক্ষেত্রফলের একক কি বলো তুমি, একক অবশ্যই দিবা বর্গ, আর একক বলতে এখানে সেন্টিমিটার মিটার এগুলো থাকতে পারে, মিলিমিটার যেটাই থাক। তো এখানে যেহেতু কোনো একক দেওয়া নাই প্রশ্নে, তো আমরা ধরে নেব যে এত বর্গ একক, ধরে নেব বলতে বাংলা কথায় লিখে দেবো যে এত বর্গ একক। এটা হচ্ছে তোমাদের কি ভাইয়া অ্যান্সার। আশা করি ক্লিয়ার, এই ম্যাথটাও ক্লিয়ার। তো 13 অধ্যায়ে যতগুলো ম্যাথ ছিল সবগুলো ম্যাথেই কিন্তু আমি করাই দিলাম, মানে অতিরিক্ত অনেকগুলোই ম্যাথ করাই দিচ্ছি যেগুলো তোমাদের দরকারে মানে লাগে না আর কি, লাগে না বলতে করাই দিলাম আর কি। তো যাই হোক, অনেকেই বলবো যে ভাই আরও তো অনেক ম্যাথ আছে, দরকার নেই, আমি যা করাইছি অতিরিক্তই করাইছি, এগুলোই ভালো করে প্র্যাকটিস করো। এবং আমি কিন্তু ম্যাথগুলো একদম মেন জিনিসগুলো কিন্তু আমি করাই দিচ্ছি, বাংলা কথা কিন্তু অনেক স্কিপ করতেছি, হ্যাঁ, যেগুলো আমি মুখ দিয়ে বলতেছি কিন্তু লিখতেছি না, তোমাদের বলতেছি যে লেখি না। তো বলবো যে ভাই এগুলো আমরা সাজা গোছা কোথায় পাবো, আমাদের যে স্পেশাল হ্যান্ড নোটসগুলো আছে, আমরা কিন্তু যে সেমিস্টার শুরু হওয়ার আগে আমি কিন্তু স্পেশাল হ্যান্ড নোটসগুলো তৈরি করছি। তো যারা আমাদের কাছে অফলাইন ব্যাচে পড়ে এবং অনলাইন পেড কোর্স এনরোল করছে তাদেরকে কিন্তু এগুলো আগেই দেওয়া হয়েছে। তো ওগুলো দেখে তোমরা ওখান থেকে কালেক্ট করে, মানে ওখান থেকে ম্যাথগুলো দেখবা, দেখে দেখে প্র্যাকটিস করবা বা নিজের খাতায় ওঠাবা আর কি। হ্যাঁ, এখন অনেকে বলো যে ভাই আমরা তো পেড কোর্স নিয়ে নেই, ফ্রি ক্লাস দেখি, তো আমাদের কি কিছু করার নাই? হ্যাঁ আছে, তো আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে ডিপ্লোমা ইন স্টাডিজের ফার্স্ট সেমিস্টারদের জন্য আর কি, সেখানে যুক্ত হবা, হলেই ওখান থেকেও কালেক্ট করতে পারবা আর কি, সমস্যা নেই। আর যদি কেউ দিনাজপুর থেকে অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, এখনও সময় আছে ভর্তি হওয়া, কারণ এখন 15 তারিখ, এখনও ঈদের পর মনে হয় 25 তারিখে পরীক্ষা হওয়ার কথা আছে, 1-1.5 মাস বাকি আছে। তো চাইলে এখন থেকে শুরু থেকে, মানে প্রথম থেকে শুরু করে একদম শেষ আমি বইগুলো কভার করে দিতে পারবো আর কি, তোমরা চাইলে এখনও ভর্তি হতে পারবা। হ্যাঁ, আর অনলাইন বেসে বর্তমানে কিন্তু 50% ডিসকাউন্ট চলতেছে, কারণ তোমাদের কোর্সটা ছিল কত 1099 টাকা আর কি, হ্যাঁ, প্রথম যারা নিচে। তো এখন 50% ডিসকাউন্ট যেহেতু শেষের দিকে, তোমরা চাইলে এখনই কোর্স এনরোল করতে পারবা। কোর্সটা এনরোল করলেই সব কিছুই পাবা, সব কিছু বলতে যে হ্যান্ড নোটস হাবি সাজেশন গাইডলাইন সব কিছু পাবা আর কি, এবং তার সাথে একটা টি শার্টও ফ্রি পাবা। হ্যাঁ, তো এগুলোই। তো সবাই যার যে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ফোন দিবা, কারণ এখন বাজে মনে করো 2টা পার হয়ে গেছে। হ্যাঁ, মানে আমার কোনো এনার্জি নেই। হ্যাঁ, তো আজকে এখানেই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।